বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, লাগাতার অবস্থান কর্মসূচির আজ 17তম দিন। সুস্পষ্ট কথা এবং সুস্পষ্ট মেসেজ হলো, যতদিন পর্যন্ত আমাদের লিখিত প্রজ্ঞাপন এবং সুস্পষ্ট ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। ইতিমধ্যে আমাদের উৎসব ভাতা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা মেসেজ উকি দিচ্ছে বলে মনে হচ্ছে। আপনি যদি সে বিজয়ের সারথি হতে চান, ঘরে বসে না থেকে, এখন তো প্রতিষ্ঠান বন্ধ, আপনি চলে আসবেন প্রেস ক্লাব অঙ্গনে। আপনাকে সুস্বাগতম। এবার বক্তব্য নিয়ে আসছেন আন্দোলনে আসা একজন প্রধান শিক্ষক। স্যার, আপনি বিনীতভাবে আপনার বক্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন বেসরকারি শিক্ষক। আপনারা জানেন যে একটা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা যদি সুন্দর না হয় তাহলে সেই রাষ্ট্রের কাঙ্ক্ষিত ফল লাভ করা খুব কঠিন। আমরা স্বাধীনতার 54টি বছর পার করে দিয়েছি, কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করতে পারিনি। একটা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা একটা জাতিকে উন্নত রাষ্ট্রে পরিণতি করতে পারে এবং সত্যিকারের সোনার বাংলা করতে পারে। আমরা 54 বছরে আমরা স্বাধীনতার স্বাদ পর্যন্ত পাইনি। আমার বেসরকারি শিক্ষক সমাজ যে কারণে আজ আন্দোলন করছে, সেই কারণটা, সেই দাবি হওয়া উচিত ছিল সরকারের উচিত ছিল একটা বৈষম্যমুক্ত শিক্ষা ব্যবস্থা, জাতীয়করণ শিক্ষা ব্যবস্থা চালু করা, যাতে সমাজের সর্বস্তরের মানুষ একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা পেতে পারে। একটা রাষ্ট্রে সরকারি বেসরকারি এই শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। কোনো গরিব সন্তানরা যারা রাষ্ট্রে বসবাস করে, তারা একটা বেশি বেতনে পড়াশোনা করবে, আর সচ্ছল পরিবার কম বেতনে পড়াশোনা করবে। এটা কোন রাষ্ট্র, কেমন রাষ্ট্র আমরা বুঝতে পারি না। আমার গ্রামের অসহায় মানুষ, অসহায় কৃষক, প্রবাসী মানুষ যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স যোদ্ধা, তাদের সন্তানেরা পড়ে বেসরকারি প্রতিষ্ঠানে, বেশিরভাগ সন্তানেরাই। আর যারা সচ্ছল পরিবার শহরে বসবাস করে তারা পড়ে সরকারি প্রতিষ্ঠানে। সরকারি যদি করতে হয় তাহলে গ্রাম থেকে করা উচিত, পল্লী থেকে করা উচিত, শহর থেকে নয়। কারণ শহরে পড়ানোর মতো ক্ষমতা মানুষের আছে। আমার গ্রামের অসহায় মানুষ যেখানে লেখাপড়া করে তাদের বেশি বেতনে পড়তে হয়, তাদের জমি জমা বিক্রি করে পড়াতে হয়। এটা কেন হবে? আমরা এখনও এমন বাংলাদেশে বসবাস করি যে তাদের লেখাপড়া আমরা বেশি বিনিয়োগ করি, তারা একটু লেখাপড়া বেশি করেই তাদের মেধা পাচার হয়ে যায়, বিদেশে চলে যায়। কিন্তু আমার দেশের গরিব কৃষকের সন্তান যারা এই দেশটাকে শ্রমে, ঘামে এবং রেমিটেন্সে উন্নত করে রেখেছে, তাদের সন্তানদেরকে বেশি টাকা পয়সা খরচ করে পড়াতে হয়। অবশ্যই তারা এই দেশেই তাদের শ্রম নিয়োগ করে এবং তাদের মেধাও এই দেশের কল্যাণে ব্যয় হয়। কিন্তু দুঃখের বিষয়, যারা অবস্থাবান মানুষ তাদের সন্তানের জন্য আমরা বেশি বিনিয়োগ করি, ওরা এক সময় এ দেশের বাইরে পাড়ি জমায় এবং মেধা পাচার হয়ে যায়, পাচার করে চলে যায়। আর আমার অসহায় মানুষগুলো এই দেশের শ্রমের, এই দেশে তারা থাকে এবং তাদের মেধাকে এই দেশে বিনিয়োগ করে। দুঃখের বিষয়, আজকে আমরা যে বেসরকারি সমাজ, আমরা যে আন্দোলন করছি, এটা শুধুমাত্র আমাদের জন্য আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি দেশের সাধারণ মানুষের জন্য, যে শিক্ষার সুন্দর সুযোগ তারা পাবে এবং সেই সুন্দর সুযোগ পেয়ে তারা বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করতে পারবে। আমরা সাঈদ, মুগ্ধ, ওদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারছি না। কারণ আমরা তাদের বৈষম্য, তাদের চাওয়া বৈষম্যহীন বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশ করতে হলে, তাদের রক্তের প্রতি দাম দিতে হলে, তাদের যে আত্মত্যাগ, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হলে আমাদের অবশ্যই শিক্ষা ব্যবস্থা সর্বাগ্রে আমাদের সংস্কার করা প্রয়োজন। শিক্ষা ব্যবস্থা সংস্কার করলে রাষ্ট্রের অনেকগুলো দিক, যেমন এমনিই ছিল ভালো হয়ে যাবে, একটা সুশাসন এই রাষ্ট্রে বিরাজ করবে এবং মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধ সেটা তৈরি হবে। কিন্তু আমরা সেই সুন্দর শিক্ষা ব্যবস্থা 54 বছরে তা চালু করতে পারিনি এবং চালু করার চেষ্টাও করিনি। আজকের আমাদের রাষ্ট্রের আমরা আশা করতে পারি রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, আমাদের সাথে অতীতের সরকার যে প্রতারণা করেছে, যে চালাকি করেছে, সে চালাকি করে আমাদেরকে ঠকিয়েছে। শুধু আমাদেরকে ঠকায়নি, এই রাষ্ট্রকে ঠকিয়েছে। শিক্ষককে ঠকানো মানে রাষ্ট্রকে ঠকানো। রাষ্ট্রে সুন্দর শিক্ষা ব্যবস্থা আসতে পারত
যদি আমরা বৈষম্যমূলক শিক্ষা চালু করতে পারতাম। কিন্তু আমাদেরকে ঠকানোর মাধ্যমে রাষ্ট্রকে ঠকিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রের অসহায় মানুষকে ঠকিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আমরা সার্বিক ক্ষেত্রেই যে অবমূল্যায়ন, সার্বিক ক্ষেত্রে যে মূল্যবোধের অভাব আমরা লক্ষ্য করি। সুন্দর শিক্ষা ব্যবস্থা যদি চালু করতে পারতাম তাহলে এই মূল্যবোধের অভাব থাকতো না। আমরা অবশ্যই আজকে নেশাগ্রস্ত, মাদক, দুর্নীতি সমস্ত কিছুই আছে মানবিক মূল্যবোধের অভাবে। কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে, সুন্দর শিক্ষা ব্যবস্থা চালু করতে পারলে আমাদের এগুলি আপনা আপনি অনেকটাই দূর হয়ে যেতে পারত। কাজেই আমাদের দাবি, আমরা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চাই এবং বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা সত্যিকারের সোনার বাংলা গঠন করতে চাই। এবং মুগ্ধ আবু সাঈদ, যাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে ভাইটি, যে সন্তানটি আমাদের কাছটা চলে গেছে, বৈষম্যহীন বাংলা গড়ার প্রত্যাশায় তাদের রক্তের দাম দিতে হলে, তাদের রক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হলে 1 নম্বরে যেটি দরকার সেটা হলো বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করা। কাজেই আজকের বাংলাদেশে আমরা সেটা আশা করতে পারি। অতীতে সরকারদের কাছ থেকে যেটা আমরা পাইনি, তাদের চালাকি, তাদের প্রতারণা, সেটা আমরা বুঝতে পেরেছি। আপনারা জানেন শিক্ষকদের দীর্ঘশ্বাস বড় মারাত্মক, শিক্ষকদের দীর্ঘশ্বাস বড় মারাত্মক। এই মারাত্মক দীর্ঘশ্বাস তারা তো কোনো অহিংস আন্দোলনে ছাড়া থাকে, তারা কোনো হিংস আন্দোলনে যায় না, এমন যেতে পারে না। তারা গাড়ি ভাঙচুর করতে জানে না, তারা মূল্যবোধের অবক্ষয় এমন কোনো কাজ করতে জানে না। তারা জানে শান্তিপ্রিয় সমাবেশ করতে, শান্তিপ্রিয় সমাবেশের মাধ্যমে সত্যিকারের সোনার বাংলা গঠনের জন্য তারা আন্দোলন করতে জানে। আজকে আমরা এখানে যারা বসে আছি, আমরা শুধুমাত্র রাষ্ট্রের একটা দাবি, রাষ্ট্রের একটা চাওয়া আমরা পূরণ করার জন্য আসছি এবং পূরণ করতে চাই। সেটি হলো বৈষম্যহীন সোনার বাংলা গঠন করার জন্য সত্যিকারের বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা আমরা চাই। যে শিক্ষা ব্যবস্থা আমার গ্রামের অসহায় মানুষ, অসচ্ছল মানুষ শিক্ষার জন্য তাদের ভিটামাটি বিক্রি করতে হবে না, তারা সহজেই শিক্ষার সুযোগটা পাবে এবং সুন্দর সুযোগ পাবে। যে সুন্দর সুযোগ পেয়ে বাংলাদেশের সর্বত্র তারা একটা ভালো আবহাওয়া বিরাজ করার সহায়ক হবে এবং সোনার বাংলা আজকে যে দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে, সেই দারিদ্র্য সীমা থেকেও তারা মুক্তি পেতে পারে। আমার এখানে যে ভাইয়েরা আছেন, জনাব দেলোয়ার হোসেন আজিজি স্যার এবং আরও যারা আছেন, যে শিক্ষক মণ্ডলী আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা এতদিন যাবৎ তাদের এই আন্দোলনটা, তাদের চাওয়ার পরিবেশটা তারা এখানে বজায় রেখেছেন এবং সেইভাবে এগিয়ে চলেছেন। কাজেই আমরা এখনও যারা বসে আছি তাদের উচিত আমাদের এই চাওয়াটাকে গণ চাওয়ায় পরিণত করে এখানে হাজির হওয়া এবং এইখানে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমাদের দাবিটা পৌঁছে দেওয়ার জন্য তাদের সচেষ্ট হওয়া। আমরা জানি আমাদের চাওয়ার দাবিটা রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে গেছে। এখন আমাদের উচিত আমাদের এটাকে আরও বেশি বেগবান করা, আরও বেশি বেগবান হয়ে আমাদের দাবিটাকে সুন্দরভাবে পৌঁছে দিয়ে আমাদের দাবি আদায় করে আমাদের ঘরে ফিরে যাব। আমি আবারও বলছি, আমাদের চাওয়া শুধু আমাদের জন্য নয়, আমাদের চাওয়া সকলের জন্য, রাষ্ট্রের অসচ্ছল মানুষের জন্য, যারা আমার গ্রামে থাকে, যারা শহরেই থাকুক, যেখানেই থাকুক, যারা অসচ্ছল, তাদের সুন্দর পরিবেশ, শিক্ষার জন্য সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আমাদের তরফ থেকে এই চাওয়া। আমাদের সীমিত যে যার আঙ্গিক থেকে আমাদের যা করণীয় তাই করা উচিত শিক্ষার জন্য। এবং এখানে যারা বসে আছেন তারা একেবারেই নিঃস্বার্থ, শুধু বাংলার দেশপ্রেমিক কিছু মানুষ, শিক্ষাপ্রেমিক মানুষগুলো শুধু শিক্ষার উন্নয়নের জন্য তাদের দাবিগুলো পৌঁছাতে চায়। আমাদের দেশে একটা 2 ধরনের শিক্ষা ব্যবস্থা, সরকারি এবং বেসরকারি। আমরা বেসরকারি ছাত্র আর হলো সরকারি ছাত্র, এটা আমরা চাই না, এটা মুগ্ধরা চায় না, এটা সাঈদরা চায় না। কাজে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আমরা সফল কাম হব সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে লাগাতার অবস্থান কর্মসূচির 17তম দিন, পবিত্র শুক্রবার। প্রেস ক্লাব থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের এই আন্দোলনের গতিকে ত্বরান্বিত করার জন্য আপনারা
আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করুন। দেখেন, খুবই পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয় যে আমরা শিক্ষক, আমরা ঘরে বসে থেকে সরকারের পক্ষ থেকে দেওয়া আন্দোলনের ফলে যে সুযোগ সুবিধাগুলি আসে সেগুলি আমরা ঘরে বসে উপভোগ করি। কিন্তু আমাদের মতন শিক্ষকরা যারা লাগাতার গত 18 সালে, এরপরে কিছুদিন আগেও 24 দিন 44 দিন অবস্থান কর্মসূচি করেছিল, তাদের ওই আন্দোলনের ফলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলি ভোগ করতেছি। যেমন 18 সালের আন্দোলনের ফলে 5% ইনক্রিমেন্ট এবং আপনার বৈশাখী ভাতা আমরা উপভোগ করতেছি। আমরা এখন যে আন্দোলনে আছি জাতীয়করণের, আমরা এখানে আশাবাদী যে আমরা অবশ্যই আমাদের অন্যতম যে কটি দাবি আছে, আমাদের যে অর্থনৈতিক বৈষম্যের জায়গাগুলি আছে, সেই জায়গাগুলি থেকে আমরা অবশ্যই উৎসব ভাতা এবং আপনার বাড়ি ভাড়া আমরা পাবো। আমরা অলরেডি বিভিন্ন সরকারের উচ্চ মহল থেকে আমরা আশ্বস্ত হয়েছি এবং এই আশ্বস্ত হওয়াটাকে যদি আরও জোরালো করতে চাই তাহলে আপনাদের উপস্থিতি দরকার। আপনাদের প্রতি আমাদের বিনীত আবেদন, বিনীত অনুরোধ, আপনারা আগামী কাল থেকে আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচিতে যোগদান করে আমাদের এই শিক্ষকদের প্রাণের দাবিকে বাস্তবায়ন করার জন্য আপনারা চলে আসুন, আর ঘরে বসে থাকবেন না। দেখেন, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ যদি হয় আমরা সবাই উপকৃত হব। আমাদের এই উৎসব ভাতা ঘোষণা হলে আপনিও পাবেন, বাড়ি ভাড়া ঘোষণা হলে আপনিও পাবেন, আমিও পাবো। এখানে যারা আন্দোলন করতেছে, দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন, অর্থ খরচ করছেন, শারীরিক পরিশ্রম করছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে এসেছেন, এই যে তাদের ত্যাগ, এই ত্যাগ কি শুধু তাদের জন্যই? অবশ্যই না, সমগ্র বাংলাদেশের শিক্ষকদের জন্য, আপনার জন্য, আমার জন্য, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা শিক্ষকতায় আসতে চাচ্ছে, যারা শিক্ষকতায় আসবে, আগামী দিনের শিক্ষকদের জন্য, আগামী দিনের ভবিষ্যৎ শিক্ষকদের জন্য আমরা এই আমাদের আন্দোলন করে যাচ্ছি। তাছাড়া আমাদের এই শিক্ষা ব্যবস্থাগুলি জাতীয়করণ হলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীরা নামে মাত্র অর্থে বেতনে লেখাপড়া করতে পারবে। এখন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বেতনের দিক থেকে চরম বৈষম্য বিরাজ করছে। কোনো প্রতিষ্ঠানে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা পর্যন্ত নেওয়া হয়। আমাদের এই দরিদ্র একটি দেশে এত টাকা বেতন দিয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারতেছে না। সেই জায়গা থেকে আমরা যদি এই আন্দোলনের সাথে যুক্ত হই তাহলে এই বৈষম্যগুলি দূরীকরণ করা সম্ভব। তাই আমার পক্ষ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষের কাছে আমার আবেদন, আপনারাও আমাদের এই আন্দোলনের সাথে, শিক্ষকদের এই আন্দোলন আমাদের একার আন্দোলন না, এই আন্দোলন আপনাদেরও আন্দোলন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের আন্দোলন। আসুন শিক্ষকদের আন্দোলনে সহমত পোষণ করে আমাদের এই লাগাতার কর্মসূচিকে বেগবান করুন। ধন্যবাদ এস এম ফরিদুজ্জামান স্যারকে। আসসালামু আলাইকুম, জুম্বা মোবারকবাদ। আজকে আমাদের জাতীয়করণ আন্দোলনের 17তম দিন অতিবাহিত হচ্ছে। আমি আফরোজা, আমাকে সবাই মনে দেখতে পাচ্ছেন। আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি শারীরিকভাবে, মানে সঠিক খাবারের অভাবে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গিয়েছি। খুবই খারাপ লাগছে, এতক্ষণ এসে শুয়েছিলাম। তো যা হোক, আমাদের সারা বাংলাদেশের শিক্ষকরা আপনারা চলে আসুন। আমাদের রবি অথবা সোমবার দিন বিজয়ী হওয়ার কিছু একটা ঘোষণা হবে। আপনারা বিজয়ের অংশে শরিক হন, ঘরে আর বসে থাকবেন না। স্কুল ছুটি হয়ে গিয়েছে। আমাদেরকে গতকালও সচিবালয় 6 ডেকেছিল, 6 সদস্য বিশিষ্ট টিম গিয়েছিলাম। আমাদেরকে আবারও আশ্বাস দিয়েছে এবং বলেছে যে রোজার মধ্যে আমাদেরকে বসিয়ে রাখবে না, আমাদের একটা ফাইনাল কিছু করবে, এরকম একটা আশ্বাস দিয়েছে উচ্চপদস্থ কর্মকর্তা। এখন স্কুল তো বন্ধ, রোজা আছে তাতে কি আছে, আমরা তো এখানে আছি, রোজা থাকবো আমরাও। আমার মনে হয় যে সকল শিক্ষকরা আপনারা আপনাদের দাবি, আপনাদের অধিকার অর্জনের জন্য প্রেস ক্লাবে চলে আসাটাই উচিত হবে। আমরা রবি এবং সোমবার দিন আমাদের সর্বোচ্চ উপস্থিতি চাই, তার কারণ সোমবার দিন আমাদের, রবি অথবা সোমবার দিন যে কোনো একদিন আমাদের একটা বিজয় ঘোষণা আসবে। আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার আমাদের প্রতীকী অনশন চলছে। আশা রাখা যায় যে আপনারা ঘরে বসে লাইক কমেন্ট করবেন না, আপনাদের ন্যায্য অধিকারগুলো আপনারা ছিনিয়ে নিয়ে যান। আপনারা তো দেখেছেন
3 দিন আগে আমাদের শিক্ষকদেরকে লাঠিচার্জ করা হয়েছে, আমাদের নীরব ভূমিকা ছিল, তারপর আমাদেরকে অনেক লাঞ্ছিত করেছে। আপনারা যদি আজ এই লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে যদি প্রেস ক্লাবে না আসেন, তাহলে আমরা কিসের শিক্ষক হলাম? আমরা সবাই পেলে আমরা পাবো। এই ভাষাগুলো আপনারা পরিহার করুন। আপনাদের উচিত, আপনাদের কর্তব্য, আপনাদের মানবিক দিক হবে যদি চলে আসেন। মানে এই কথা বারবার বলবেন না যে হেড স্যার ছাড়ে না, টাকা নাই। টাকার কষ্ট আমাদেরও আছে, কিন্তু আপনাদেরকে কারো কাছে টাকা নিয়ে অন্তকে চলে আসতে হবে। এখন তার স্কুল নাই, গতকাল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছে। আশা রাখি আপনারা দলে দলে প্রেস ক্লাবে আসুন, আপনাদের বিজয়ীতে অংশগ্রহণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আমি বলিতেছি যে আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি ফেব্রুয়ারি 12 তারিখ থেকে চলমান। আমরা এখানে আমাদের দাবি দাবা আদায়ের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করিতেছি। আমাদের এই কর্মসূচিতে আমাদের শিক্ষকদের এখানে অবস্থানটা সর্বোচ্চ কাম্য। আমাদের এই অবস্থানটা যদি শিক্ষকদের সমাগমটা যদি সংখ্যাগরিষ্ঠতা হয়, তারা আমরা মনে করব আমাদের এই আন্দোলন নিশ্চয়ই সফল হবে। আমাদের এই আন্দোলনের চলমান অবস্থায় আমরা কয়েকদিন মিনিস্ট্রিতে গিয়েছিলাম, ওইখান থেকে আমরা কিছুটা ইতিবাচক আশ্বাস পেয়েছি। যদি আমরা সবাই এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করি, তাহলে আমরা মনে করব আমরা আগামী সপ্তাহের মধ্যেই আমাদের অধিকার আদায় করতে পারবো, পরিপত্র আদায় করে নিতে পারবো। আমরা যদি এখন এই ছুটি অবস্থায় আমরা যদি ঘরে বসে থাকি, আমরা যদি আমাদের নিজের এলাকায় বসে থাকি আর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ না করে, তাহলে মনে করব আপনারা অবহেলিত, আপনারা শিক্ষক সমাজকে ভালোবাসেন না, শিক্ষক সমাজকে আমরা আন্তরিকভাবে পছন্দ করেন না, আপনারা শুধু সুবিধাভোগী। এখানে গুটি কয়েক সংখ্যক শিক্ষক এখানে কষ্ট ভোগ করবে, আপনারা সে অপেক্ষায় রয়েছেন। আমাদের এই কষ্টের ফলে আপনারাও কি সুবিধা ভোগ করবেন? আপনারা মনে করেন যদি দাবি আদায় হয়, পরিপত্র হয়, তাহলে সকলের জন্য হবে। তাহলে আমরা গিয়ে কেন কষ্ট করব, কেন অপব্যয় করব? সেটা না মনে রেখে আর সে দিকগুলি এখন মনে না রেখে পূর্বের যে আমাদের কর্মকাণ্ড ওইগুলি ভুলে গিয়ে আমরা এখন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের এই আন্দোলনের নতুন জীবন গড়াই। আমরা যদি এখন থেকে সর্বোচ্চ উপস্থিতি জমায়েত হতে পারি, দেখাতে পারি, তাহলে আমরা অবশ্যই আমাদের পরিপত্র আদায় করতে পারবো। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত, আমরা যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি, আমরা চাচ্ছি আমাদের সকল অধিকার এবং সকল সুযোগ সুবিধা সরকারিকরণদের মতোই হোক। আমরা যদি সেটা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের উপস্থিতি একান্ত কাম্য। সেটা আমরা শিক্ষক নেতারা এবং আমরা শিক্ষকরা সবসময় বলে থাকি, কিন্তু সেটা কখনো কি সফল হচ্ছে না। আমাদের উপস্থিতির বেলায় আমরা এখন অবহেলিত অবস্থায় রয়েছি। আমরা যদি 6.5 লক্ষ টিচার হয়ে থাকি, সেখানে যদি 6,500 টিচারও উপস্থিতি না থাকি, তাহলে এখানে আমাদের শিক্ষক সমাজের এখানে একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় এবং লজ্জিত ভাব হয়ে দাঁড়ায়। সেজন্য আমাদের এই শিক্ষক সমাজের ইজ্জত রক্ষণের জন্য আমরা প্রেস ক্লাবে আসব
প্রেস ক্লাবে এসে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের সবচেয়ে বড় সহযোগিতা। আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচিকে শক্তিশালী করতে হলে আমাদের উপস্থিতি এখানে সর্বোচ্চ কাম্য। আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশ ব্যতীত বিশ্বের সকল দেশের শিক্ষকদের গেট সর্বোচ্চ পর্যায়ে এবং মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে, আর আমরা এই বাংলাদেশের শিক্ষক সমাজে আমরা সর্বনিম্ন গেটে রয়েছি, অবহেলিত রয়েছি। তাই বলতে চাই, আমরা বারবার আন্দোলন করে আমরা কি লাঞ্ছিত হচ্ছি, আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের মৌখিক আশার বাণী দিয়ে আমাদেরকে পিছনে সময় বারবার ফিরিয়ে দিয়েছে। আমরা সে অভিজ্ঞতা থেকে এখন অভিজ্ঞতা পেয়েছি যে আমরা যদি কোনো দাবি আদায় করতে চাই, বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এই আন্দোলন থেকেই আমরা আদায় করে যাব। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আমরা দেখতে চাই আমাদের এই 5ই আগস্টের আমাদের যে সফলতা, ছাত্র আন্দোলনের সফলতা, সেটা একজন বৈষম্য নিরসনকে লক্ষ্য করে। আর আমরা ওই বৈষম্য নিরসনে ছাত্র এবং শিক্ষকরা মিলে সরকার গঠন, অন্তর্বর্তীকালীন সরকার, আর তাদের দায়িত্ব বৈষম্য দূর করা। আমরা যদি এই মুহূর্তে আমাদের বৈষম্য নিরসন না করতে পারি, তাহলে আমরা মনে করব আমরা খুবই দুর্ভাগ্য। আমরা যদি এই সময়ে আমাদের অধিকার না আদায় করতে পারি, আর কোন সময় আমরা করব? আমরা মনে হয় কোনো সময় আর দাবি আদায় করতে পারবো নাকি এখনকার সময়ের মতো এত সহজে, সেটা আমার বিশ্বাস হয় না। তাই বলতে চাই, আপনারা সবাই আসবেন, অন্যদেরকে দাওয়াত করবেন এবং অন্যদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে প্রেস ক্লাবে নিয়ে আসেন। আর নিয়ে আসলে আমরা মনে করব আমাদের অধিকারটা অতি সহজে আদায় হবে। এবং আমি আরও বলতে চাই, আমাদের অনেক প্রতিষ্ঠানে যারা প্রধান রয়েছেন তারা বেশিরভাগই আমাদের এই অধিকার আদায়ের পক্ষে নয়, আর তারা সেই কারণে শিক্ষকদেরকে এই অবস্থান কর্মসূচিতে আন্দোলনে যোগদান করতে বাধাগ্রস্ত করে। সেই জন্য আমি বলতে চাই, আপনারা যে কোনো অবস্থান কর্মসূচিতে আসুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমপিওভুক্ত শিক্ষক, আমরা আমাদের দেশের শিক্ষার 90% অর্থাৎ 95% শিক্ষার ভার আমরা গ্রহণ করে থাকি। আমরা এত অংশ, বিশাল এক অংশ যদিও আমরা দায়িত্ব পালন করে থাকি, কিন্তু আমরা বিশাল বৈষম্যের শিকার। যেমনিভাবে আমরা সর্বোচ্চ শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছি, তেমনিভাবে আমরা সর্বোচ্চ বৈষম্যের শিকারে আমাদের জীবন জর্জরিত। যেই বিষয়গুলো আমরা আমাদের এই বৈষম্যগুলোকে যখন আমরা বলতে যাই, তখন নিজেরাই নিজেদের প্রতি আমরা কষ্টে আমাদের বুক ভেসে যায়। আমরা আমাদের এই বৈষম্যের জন্য বারবার আমাদের সরকার মহোদয় যারা থাকেন, সরকারের দায়িত্ব যারা পালন করেন, তাদেরকে বলার পরেও তারা আমাদের এই কর্ণপাত করেন না। অথচ আমাদের স্লোগান, প্রাইম স্লোগান হলো আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু তার পুরোই উল্টো। আমরা দেখতেছি যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্যের কোনো শেষ নাই। অথচ আমরা আমাদের জাতীয় এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের যেমনিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে মানুষের মৌলিক অধিকার, কিন্তু এই অধিকারের ক্ষেত্রে যেমনিভাবে আমাদের শিক্ষকরা বঞ্চিত, শিক্ষার্থীরাও তার কোনো অংশে কম নয়। শিক্ষার্থীরাও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। মৌলিক অধিকারের ক্ষেত্রে তারা যেমনিভাবে শিক্ষায় তাদের শতভাগ তারা ফ্রি শিক্ষা পাওয়ার কথা ছিল, সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছে।
আমরা আমাদের বৈষম্যের কথা যতবার বলতে চাই, আমরা বিভিন্ন আশ্বাস পাই, আমরা শুধু শুনতে পাই এখন হবে তখন হবে, শুধুমাত্র আশ্বাসের মাধ্যমে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু শিক্ষক সমাজ আজ জেগেছে। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের দাবি হচ্ছে জাতীয়করণ। আমরা সারা বাংলাদেশের এমপিও শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি কোনো কিছু জাতীয় করণ না করা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আমাদের স্থান থেকে জায়গা পরিবর্তন করব না। এটা আমরা আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা এখানে বসেছি। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি সম্পূর্ণভাবে আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় শিক্ষক সমাজ, আপনাদের নিকট আমাদের দাবি থাকবে, আমরা আমাদের নিজেদের দাবি আদায়ের জন্য নিজেদেরই সচেষ্ট হতে হবে। এই উপলক্ষে আমাদেরকে জাতীয় প্রেস ক্লাবে সবাইকে দলবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে, কারণ আমাদের দাবি কেউ আমাদেরকে এনে দিবে না। আমরাই আমাদের দাবি আদায়ের জন্য আসতে হবে এবং আমরা আমাদের দাবি এখানে বসে আদায় করে যাব ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে দেখেন, আমরা সামান্য এই সামনে ঈদ উল ফিতর আসছে, আমরা মাত্র 25%, যা কোনো অংশে 12,500 টাকা, এই সামান্য টাকা দিয়ে আমাদের কি হয়? কিছুই হয় না। আমরা ঈদ পালন করতে পারি না। আমরা বাড়ি ভাড়া পাই মাত্র 1,000 টাকা। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, এই 1,000 টাকা বাড়ি ভাড়ায় কোথায় বাসা পাওয়া যায়? কুড়ে ঘরে পাওয়া সম্ভব নয়। অথচ এই শিক্ষক সমাজ যারা 97%, 97% শিক্ষার ক্ষেত্রে অবদান রাখতেছে, তাদেরকে দেওয়া হচ্ছে মাত্র 1,000 টাকা। আমাদেরকে তাহলে আপনারা দেখিয়ে দেন 1,000 টাকায় কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায়। আমরা ঢাকার আশেপাশে থাকি, ঢাকায় থাকি, আমাদের 20,000 টাকা বাড়ি ভাড়ায় চলে যায়, আর আপনারা বেতন দেন আমাদেরকে 12,500 টাকা। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার মাধ্যমে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার মাধ্যমে এই বৈষম্য সম্পূর্ণরূপে নিরসন করবেন। আপনাদের নিকট এটা আমাদের দাবি। ইনশাআল্লাহ জাতীয়করণ যদি হয় তাহলে শুধুমাত্র শিক্ষক সমাজ উপকৃত হবে তাই নয়, এদেশের মৌলিক চাহিদা হচ্ছে শিক্ষা। সেই ক্ষেত্রে আমাদের দেশের শিক্ষার্থীরাও এর উপকার পাবে এবং শিক্ষার্থীরাও একটা বিশেষ অংশে আমাদের দেশে উপকৃত হবে। অনেক শিক্ষার্থী আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন ভাতা দিয়ে শিক্ষার ভার নিতে পারতেছে না এবং তারা শিক্ষা অর্জনে ব্যর্থ হচ্ছে। আমি বলবো, এই শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে মাননীয় সরকার মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের নিবেদন থাকবে যে এই শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে বৈষম্যের একটা নিরসন করবেন এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এখানে শিক্ষক মহোদয়ের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, সারা বাংলাদেশ থেকে যারা আমাদের আজকের এই লাইভ থেকে দেখছেন, সকল শিক্ষক মহোদয় আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করুন, আমাদের সাথে থেকে আপনারা আমাদের শক্তিশালী করুন, আন্দোলনকে আরও শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় না করে প্রেস ক্লাব থেকে যাব না ইনশাআল্লাহ, এটাই আমাদের এক প্রতিজ্ঞা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হচ্ছে কি না ভাই? হইতেছে কি না? না আমি বলি না, বলি। আসসালামু আলাইকুম। আমরা এমপিও শিক্ষক বৃন্দ আজ 17 দিন যাবৎ প্রেস ক্লাবের ফুটপাতে অবহেলায় পড়ে আছি। আমাদের দেখার কেউ নেই। আমরা শিক্ষক হয়ে সমাজে নির্যাতিত, নিপীড়িত, মানসিকভাবে বিপর্যস্ত। সকল উন্নত দেশের দিকে তাকালে দেখা যায় শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়। কিন্তু আমাদের বাংলাদেশ এমন একটি দেশ যেখানে শিক্ষাগুরুর মর্যাদা নেই, তাদেরকে
বাড়ি ভাড়া হিসেবে দেয়া হয় 1000 টাকা। 1000 টাকা একটা গোয়াল ঘরও পাওয়া যায় না, একটা কুড়ে ঘরও পাওয়া যায় না। 500 টাকা দেয়া হয় চিকিৎসা ভাতা, যেটা নিতান্তই অপ্রতুল। আজকাল একজন ভালো ডাক্তার দেখাতে গেলেও 800-900 টাকা ভিজিট দিতে হয়, এবং ওষুধপত্র তো বাকি রয়েছেই। আমাদেরকে উৎসব ভাতার নামে 3125 টাকা দেয়া হয়, যেটা দিয়ে আজকাল ভালো মশলাপাতিও পাওয়া যায় না। আমাদের অনেকের প্রত্যাশা থাকে বছরে একবার ঈদ আসে, রমজান আসে, কোরবানি ঈদ আসে, ঈদুল ফিতরে আমরা সবাই আনন্দ ভাগাভাগি করে নেব। কিন্তু আমরা শিক্ষক সমাজ আজ হতদরিদ্রর চেয়েও আরও নিম্নতর স্তরে অবস্থান করছি। এর কারণ কি জানি না। অনাদিকাল থেকে আমাদের সাথে বৈষম্য করে আসা হচ্ছে। আমার বাবা, কাকা সবাইকে তাদের মুখ থেকেই শুনেছি তারা কখনো শিক্ষক হতে চাননি, কারণ অনাদিকাল থেকে দেখা হচ্ছে শিক্ষকের মর্যাদা সবচেয়ে কম এবং তাদেরকে বেতন দেওয়া হয় সবচেয়ে কম। কোনো ভালো ঘরের মেয়েও বিয়ে করা যেত না, এই শিক্ষকের সাথে কেউই বিয়ে দিতে চাইতো না, কারণ তার আয় কম। আজ অনেক যুগ চলে গেছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা সুসভ্য জাতি হিসেবে, বাঙালি হিসেবে পরিচিতি পেয়েছি, কিন্তু আমাদের সেই শিক্ষকের জীবনের মান উন্নয়ন ঘটেনি। কারণ এই শিক্ষকরা আজও রাস্তায় পড়ে আছে। কোনো দেশ নেই যে শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নামে। বাংলাদেশই এই একটিমাত্র দেশ যেখানে শিক্ষককে আজ বাধ্য হয়ে রাজপথ বেছে নিতে হয়েছে। তারা আজ 17 দিন যাবৎ রাস্তায় অবস্থান করছে। সেই রাস্তায় থেকে ধুলি কণা সব কিছুর সাথে তারা আজ পরিচিত হচ্ছে। তাদের জীবন আজ চলছে না, তাদের জীবন থমকে গেছে। তাদের সংসার, সন্ততি, তাদের সন্তান পরিজন সবাই আশায় বুক বেঁধে আছে। আজ 2-1 দিনের মধ্যে পবিত্র রমজান মাস শুরু হয়ে যাবে। সবার একটা প্রত্যাশা থাকে যে সংসারে সবার সাথে রোজা পালন করবে, ঈদ উদযাপন করবে, কিন্তু আমরা 17 দিন যাবৎ রাস্তায় পড়ে আছি। বারবার আমাদেরকে আশ্বস্ত করায় হয়েও আমাদেরকে প্রহার করা হয়েছে। গত 2 দিন আগে আমাদের শিক্ষক সমাজ, আমাদের ভাই বোনদেরকে অবহেলার চোখে দেখা হয়েছে এবং পুলিশ দিয়ে প্রহারিত করা হয়েছে। আমরা প্রহৃত হয়েছি, আমরা চাইনি এই মারধর খেতে। আমরা কি আমাদের সন্তানের মতো পুলিশ, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাইনি? আমরা যুগ যুগ ধরে অনেক ছাত্রকেই মানুষ করেছি, কিন্তু আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা যে পুলিশ পরিচালিত হচ্ছে, তারা আমাদের শিক্ষকের গায়ে হাত তুলেছে। সেটা আমাদের কাছে সম্মানহানি এবং অপমানজনক। আমরা লাঞ্ছিত হয়েছি। আমরা শিক্ষকতা পেশা আছি শুধুমাত্র একটি কারণে, সেটা হচ্ছে সম্মান। না হলে আমাদের যে বেতন ভাতা দেয়া হয় সেটা নিতান্ত অপ্রতুল। আমাদের একজন নামকরা এক সরকারের প্রধান সহকারী বলেছেন যে আপনাদের যদি বেতন পছন্দ না হয়, ভাতা পছন্দ না হয়, তাহলে অন্য পেশা বেছে নেন। স্যার, আমরা বলছি, আমরা আজ অসহায় শিক্ষকরা, আমরা যুগ যুগ ধরে অবহেলিত হয়ে এসেছি। আমরা অনেক চাকরিতে অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু সেই সরকার, হাসিনা সরকার, ফ্যাসিবাদী সরকার আমাদেরকে বারবার আমাদের নিয়ে উপহাস করেছে, প্রশ্ন ফাঁস করেছে। আমরা যোগ্যরা সেখানে স্থান পাইনি। আমি অনেক নামকরা কলেজ, ইউনিভার্সিটিতে চান্স পেয়েও আমার চাকরি পার্মানেন্ট হয়নি, কারণ আমার লোক ছিল না, আমার টাকা ছিল না। সেই ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা যুগ যুগ ধরে নিপীড়িত হয়ে এসেছি। না হলে আমার মতো 10টা মাস্টার্স ডিগ্রি হোল্ডার এবং 3টা পিএইচডি করা মেয়ে আজকে কেন এই শিক্ষকতার পেশা বেছে নিয়েছি? সবাই আমাকে বলেছে তুমি বাইরে চলে যাও, তোমাকে যেহেতু স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে মনোনীত করা হয়েছে। কিন্তু আমি বলেছি না, আমি আমার দেশ ছেড়ে যাব না। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, শিক্ষকতা পেশাকে ভালোবাসি। তাই তো আমি এই বেসরকারি এমপিও প্রতিষ্ঠানে যোগদান করেছি। সবাই খুব অবাক হয়, কিন্তু আজকে আমি লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, কারণ যেটা আমি ভেবেছি হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। আজকে শিক্ষকতার পেশায় এসে আমি অবহেলিত হচ্ছি, অপমানিত হচ্ছি, এমনকি পুলিশের দ্বারা আমরা প্রহৃত হচ্ছি, যেটা কাম্য নয়। আমরা সুশীল শিক্ষক সমাজ, আমরা শিক্ষাদান করে থাকি। আমরা ক্লাসরুমে আমাদের শিক্ষার্থীদের শিক্ষাদান করাই, সবার সাথে ভালো ব্যবহার করতে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে, কিন্তু ন্যায্য অধিকার আমরা পাচ্ছি না। যুগ যুগ ধরে এই বৈষম্য চলে আসছে। আমরা 5ই আগস্টের পর 2024 সালে স্বপ্ন দেখেছিলাম যে আমাদের ছাত্র জনতা সরকার আসবে, তারা আমাদের বাংলাদেশকে সম্পূর্ণ বৈষম্য বিরোধী
দেশ হিসেবে গড়ে তুলবে, কিন্তু না, অন্তর্বর্তীকালীন সরকার সেটা পারছে না। তারা কেন পারছে না জানি না, কিন্তু সেটা আমাদের ভাববার বিষয়। আমাদের ছাত্র জনতা সরকার কেন আমাদের মনের কথা বোঝে না? আজকে আমাদের এই উপদেষ্টাগণের মধ্যে 3 জন হচ্ছে শিক্ষক, আরও থাকতে পারে, তবে আমার জানা মতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন বড় শিক্ষক, ধর্ম উপদেষ্টা একজন শিক্ষক, আইন উপদেষ্টা একজন শিক্ষক, কিন্তু শিক্ষকের দুঃখ শিক্ষকও বুঝছেন না। তারা কেন আমাদের দিকে একটু তাকাচ্ছেন না? আমাদের এই অসহায়ের অবস্থার দিকে একটু ভ্রুক্ষেপ করছেন না? আজ 17 দিন যাবৎ আমরা সেই রাজপথে ধুলিতে ধূসরিত হচ্ছি। আমাদের খাবারের ব্যবস্থা নাই, পয় নিষ্কাশন ব্যবস্থা নাই, আমরা ঘুম নাই, নিদ্রা নাই, এই রাস্তায় পড়ে আছি, কিন্তু অবহেলা হয়েই আমরা পড়ে আছি। আমাদেরকে দেখার কেউ নেই। বারবার আশ্বস্ত করা হলেও সেদিন পুলিশ দ্বারা যেভাবে আমাদেরকে পেটানো হয়েছে, সেই কারণে আমাদের অনেক শিক্ষক আজ মনে ব্যথা নিয়ে সেই রাজপথেই পড়ে আছে। আবার অনেকে লজ্জায় আসছে না যে আমাদের জন্য এটা অপমানজনক, আমরা যেহেতু টাকা পয়সা পাচ্ছি না, শুধু সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। কিন্তু সেই শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, আমরা তো শিক্ষক সমাজ, আমরা সবাই আজকে দাবি নিয়ে এসেছি রাজপথে। আমরা সবার মনের কথা বলি, আমরা এখানে কারো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য আসে নাই। আমরা সবাই শিক্ষক সমাজের প্রতিনিধি হয়ে কাজ করছি। আজকে এখানে আমরা যারা আছি সবারই সংসার আছে, বাবা মা আছে, স্বামী সন্তান আছে। আপনারা কেন ঘরে বসে আছেন? আপনাদের সংখ্যাগরিষ্ঠতাই আমাদের বিজয় এনে দিতে পারে। আমাদের বড় ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং দিনকে দিন তারা অনেক কষ্ট করে আমাদের কাজ গুছিয়ে আনছেন যাতে আমরা জাতীয়করণ পাই। জাতীয়করণ হলে যে শুধু শিক্ষক সমাজের উন্নয়ন হবে সেটা না, জাতীয়করণ হলে পুরো বাংলাদেশের মানুষ তার ছেলে মেয়েদের, সন্তানদের, ভাই বোনদের স্বল্প খরচে লেখাপড়া করাতে পারবে। আমরা জানি যে জাতীয়করণ হলে একজন শিক্ষার্থী 20 টাকা 30 টাকা স্বল্প মূল্যে পড়াশোনা করতে পারবে, যেখানে বর্তমানে 200, 300, 500, 1000 ভালো ভালো স্কুলগুলোতে দেখা যাচ্ছে 10,000, 15,000, 20,000 টাকাও চলে যায় বেতন এবং অন্যান্য খাতে। কিন্তু যদি জাতীয়করণ করা হয় তাহলে আমাদের পুরো দেশ আজ উপকৃত হবে। এই কথা সবাই বোঝে, সবাই জানে, কিন্তু কেন এগিয়ে আসছেন না? আমি আমার বন্ধুদের বলবো, সবাই প্রেস ক্লাবে আসুন। আপনারা অনেকে ফেসবুকে আমাদের অংশীদার হচ্ছেন, বারবার বলছেন শুভকামনা রইল, এগিয়ে যাও বন্ধু, কিন্তু আমরা এই শুভকামনা চাই না। আমরা চাই আপনারা সবাই প্রেস ক্লাবে আসুন। আমাদের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। আমরা 17 দিন অবস্থান করেছি, আপনারা এখানে 3-4 দিন এসে থেকে যান, অন্তত আসুন। এতদিন বলেছেন প্রতিষ্ঠান প্রধান আসতে দেয় না, এই ঝামেলা সেই ঝামেলা, কিন্তু আপনারা যদি আসেন ইনশাল্লাহ মঙ্গলবারের মধ্যে আমরা ইনশাল্লাহ ডিক্লারেশন পেরে যাব। তবে ভাই সবাই বুঝেন, আমাদের বাংলাদেশ হচ্ছে অনুন্নত দেশ। একটা কথা মনে রাখবেন, সন্তান যদি না কাঁদে তাহলে মাও দুধ দেয় না। আজকে আমি শিক্ষক হয়ে আমার প্রতিষ্ঠানে পৌঁছতেছি, গলতেছি, আমাকে দেখার কেউ নেই, আমার প্রতিষ্ঠান প্রধানও আমাকে বোঝে না। আমি স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি, আমার এই স্বাধীন দেশে কথা বলার অধিকার আছে, আমি আমার মৌলিক অধিকারগুলো চাই। আমি শিক্ষক হিসেবে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে চাই, এজন্য আমার প্ল্যাটফর্ম হচ্ছে রাজপথ। যেহেতু আমার চিৎকার আর্তনাদ শোনার কেউ নেই, তাই আমি আজকে এসেছি রাজপথে। আপনারা সবাই চলে আসুন রাজপথে। আমরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ইনশাল্লাহ বিজয়ী হব, আমরা এই প্রত্যাশা রাখি। তাই বন্ধুদের বলবো, আপনারা আর ঘরে বসে থাকবেন না। কিভাবে পারেন? আপনারা কি জানেন না? আপনাদের মতোই তো আমি রক্ত মাংসের মানুষ। আমরা যারা বসে আছি অনার্স মাস্টার্স করা এবং হিউজ ডিগ্রি নিয়ে আজকে রাজপথ বেছে নিয়েছে শুধুমাত্র আমাদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে। কিন্তু কেন আপনারা আসছেন না? আপনারা শুধু ফেসবুক দেখে আমাদের সমবেদনা দিচ্ছেন, অনেকে আবার মজা করছেন। কিন্তু দেখেন, যে কোনো জিনিস আদায় করতে হলে, যে কোনো দাবি আদায় করতে হলে সংখ্যাগরিষ্ঠতাই হচ্ছে মেইন। আপনারা চলে আসুন, এতদিন আমরা গুছিয়ে ফেলছি, এখন শুধু আপনারা এই উপস্থিতিটা নিশ্চিত করুন। গতকাল আমাদের যখন মন্ত্রণালয়ে প্রতিনিধি দল গিয়েছেন, সে সুযোগে আমরা যারা বাহিরে ছিলাম, ডিজি মহোদয়রা এসে আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন এবং বলেছেন যে শিক্ষকদের সংখ্যা খুবই কম, নিতান্তই কম, যেটা আমাদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট। আমরা সব কিছু গুছিয়ে ফেলছি, আপনারা শুধু আসুন, আপনারা একটু অংশগ্রহণ করুন, আমাদের সাথে ফুটপাতে বসুন, দেখবেন অবশ্যই ইনশাল্লাহ আমরা জাতীয়করণ নিয়ে আমরা ঘরে ফিরতে পারবো। আশা করছি ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। আমাদের ভাতা, আমাদের যে বেতন, সেগুলো নিয়ে আর কথা বলতে চাই না, কারণ আমাদের অনুন্নত দেশে, আমাদের এই অনুন্নত রাষ্ট্রে যেই
যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার আমরা সেই সকল প্রতিকূলতা অতিক্রম করে অনেক কষ্টে লেখাপড়া শিখে আজকে শিক্ষক হয়েছি, কিন্তু এই শিক্ষকদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না, হবে না। কিন্তু যদি আমরা নিজেরা যদি নিজেদের অধিকার আদায় না করে নেই তাহলে আমাদেরকে এই অবহেলিত হয়ে পড়ে থাকতে হবে। আজকে যদি আমাদের 1971 সালে যেই মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের যদি আত্মত্যাগ না করতো তাহলে আজকের আমাদের এই বাংলাদেশ পেতাম না। যাই হোক, 1971 সালের পর থেকেই যদিও দেশ চলেছে, কিন্তু আমরা ফ্যাসিবাদী সরকারের আমলে, বিভিন্ন সরকারের আমলে নানাভাবে নির্যাতিত হয়েছি। আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারি নাই। অবশেষে 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করি। সেই স্বাধীনতার একটা উদ্দেশ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, কিন্তু আমাদের সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে কেন বৈষম্য থাকবে? কেন আমাদের প্রতি এই অবিচার? আমরা এই অবিচার চাই না, আমরা চাই মাথা তুলে দাঁড়াতে। আমরা শিক্ষক, আমরা আহামরি কিছু চাই না, আমরা কারো দান গ্রহণ করতে চাই না, আমরা চাই শুধুমাত্র জাতীয়করণ। আমাদের যে বেতন বৈষম্য করা হয়, যে ভাতা দিয়ে দেওয়া হয়, সেটা সম্পূর্ণ অপ্রতুল, সেটা কোনো পেশার মানুষই গ্রহণ করতে পারে না। আমার আশেপাশে যে পেশাজীবীরা থাকে আমরা সবাইকেই দেখেছি, তারা কখনোই এত অল্প টাকার কথা শুনলে আমাদেরকে মর্যাদা দিতে চায় না, তারা অবাক হয় শিক্ষক এত কম টাকা বেতন পায়। যারা সুশিক্ষিত সমাজ তারা হয়তো জানে আমরা শিক্ষকরা কত টাকা বেতন পাই, যে আমাদের স্ট্যাটাস কেমন, আমাদের মুখে সম্মান দেখানো হয়, কিন্তু আমাদের বেতন তেমন কিছুই দেয়া হয় না। কিন্তু যারা নিরক্ষর, যারা অশিক্ষিত, তারা কখনো জানে না আমাদের ভেতরের খবর। কিন্তু আজকাল আমরা যে 17 দিন যাবত এই রাস্তায় অবস্থান করছি, তারা আজ জেনে গেছে, আজকে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবাই জেনে গেছে, সব ড্রাইভার সবাই জেনে গেছে যে আমরা শিক্ষকরা এত অপদস্থ। আমাদের বেতন দেয়া হয় মাত্র 12,500 টাকা, আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয় 500 টাকা, আমাদের যে চিকিৎসা ভাতা দেওয়া হয় 500 টাকা এবং উৎসব ভাতা দেওয়া হয় 3,125 টাকা। একজন সুশীল সমাজের শিক্ষক কখনো এভাবে পরিগণিত হতে পারে না। আমাদের দেশে যদি শিক্ষার মান উন্নয়ন ঘটানো না হয় তাহলে আমরা জাতি হিসেবে আরও পিছনে পড়ে যাব, যেটা কখনোই প্রত্যাশা করতে পারি না। আমাদের উপদেষ্টা মন্ত্রীগণের যে গৃহপরিচারিকা যারা ঘরে কাজ করে তাদেরকেও ঈদ উপলক্ষে 32,000 টাকা বোনাস দেওয়া হয়, কিন্তু আমাদের দিকে তাকান, আমাদের বোনাস কোথায়, আমাদের বেতন কোথায়? আমি 12,500 টাকা দিয়ে কি করব? আমি সে প্রত্যন্ত গ্রামাঞ্চলে 10,000 টাকা দিয়ে ভাড়া থাকি, আমার বিল দিতে হয় প্রায় 2-3 হাজার টাকা, কিন্তু এই 12,500 টাকা দিয়ে কি হয়? আমি সাবরিনা সিদ্দিকা, ইংলিশের লেকচারার, যদিও আমার বেতন কিছুটা বেশি, কিন্তু এটাও এত আকাশচুম্বী নয়। আমার এই ভাইয়েরা বোনেরা আজকে অনার্স মাস্টার্স করে রাস্তায় পড়ে আছে। আমি হয়তো এক্সেপশনাল, আমি বাইরে যাওয়ার জন্য স্টুডেন্ট ভিসায় গেলে আমার জীবন শাইনি হয়ে যেত, কিন্তু আমি চেয়েছি আমি বাঙালি হিসেবে আমি শিক্ষক হয়ে, বাংলার শিক্ষক হয়ে শিক্ষাগুরুর মর্যাদা পাবো। আমরা ছোটোবেলায় পড়েছিলাম একটা কবিতা, শিক্ষাগুরুর মর্যাদা, কাজী কাদের নেওয়াজ। সেই কবিতার কথা আমরা ভুলে গেছি। আজকাল শিক্ষককে কেউ সম্মান দেয় না। যখন জানে শিক্ষকের বেতন আরও কম, তখন আরও শিক্ষকদেরকে অবহেলার পাত্র হিসেবে দেখা হয়। তাদেরকে কোনোভাবেই তারা গণ্য করতে চায় না, তারা নিজেদের নামে পরিচিত হতে পারে না। হয়তো বা ভাবে যে শিক্ষক হচ্ছে সমাজের শিরোমণি, সবার উচিত শিক্ষককে সম্মান করা, সর্বোচ্চ আসনে মর্যাদা দেয়া। কিন্তু আমাদের দেশ হচ্ছে এক্সেপশনাল দেশ, ব্যতিক্রমধর্মী দেশ, যে দেশে আমাদের শিক্ষকদেরকে সর্বনিম্ন স্তরে হাবিয়া দোজকের মধ্যে ফেলে রাখা হয়েছে, যেটা কখনোই প্রত্যাশিত নয়। আমরা এটা কখনো ভাবতে পারি না। আজকে আমার সন্তান বলে, মা তুমি কি চাকুরি করো, তুমি এত কম টাকা বেতন পাও, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, আমাদের প্রয়োজন মেটাতে পারো না। আমার আত্মীয় স্বজন আছে, সবাই বলে তুমি কি চাকরি করো, আমাদেরকে কেন প্রোভাইড করতে পারো না। কিন্তু তাদের আমি মনের কথা বলতে পারি না যে এই দেশের সরকার বৈষম্য বিরোধী সরকার আমরা এনেছি দায়িত্বে, কিন্তু তারাও আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করছে না। তাদের মধ্যে যেহেতু অধিকাংশ শিক্ষক, তারা আমাদের মনের কথা বোঝা উচিত ছিল। আমরা কেন আজ রাজপথে আসবো? মনের কথা এক কথায় বলে ফেস ইজ দ্য ইন্ডিকেশন অফ মাইন্ড, কিন্তু কেন এই বৈষম্য? আমাদের মুখ দেখে কি বোঝা যায় না আমরা সুশীল সমাজের শিক্ষক? আমরা খুব কষ্টে আছি, আমরা অবহেলায় আছি, আমরা নির্যাতনে আছি। ধীরে ধীরে আমাদের মনকে গ্রাস করে ফেলছে দরিদ্রতা, আমাদেরকে
কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা প্রতিবাদ করতে জানি না, আমরা পারি না, তাই তো আজ এখানে সমবেত হয়েছি। আমার বন্ধুদের আমি বলবো, আপনারা আসুন, আপনারাও আমাদের মতো শিক্ষক, রক্ত মাংসের মানুষ, আমাদেরও খাওয়া লাগে, বেঁচে থাকার জন্য অধিকারগুলো লাগে, কিন্তু আপনারা কেন আসছেন না? আপনাদেরকে মনে একটুও দয়া হয় না? আপনারা টাকার জন্য কৃপণতা করছেন, আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু সেই স্ট্যাটাসের আমাদের কোনো কাজ হবে না। আপনারা আজকে গণজমায়েত না হলে এই 2-3 দিনের মধ্যে আমরা ঘোষণা পাবো না। তাই আপনারা কিন্তু আমাদের এই পরাজয়ের জন্য দায়ী থাকবেন। তাই বারবার উদাত্ত আহ্বান করছি, আপনারা সবাই কিন্তু ফিরে আসেন, আপনারা সবাই এই প্রেস ক্লাবে আসেন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করে নিয়ে যাই। আমরা জাতীয়করণ পেতে চাই, আমাদের জাতীয়করণ খুবই প্রয়োজন। আমরা বৈষম্যহীনভাবে থাকতে চাই, সকল শিক্ষক সমান, সকল শিক্ষকের সুযোগ সুবিধা সমান। এই স্বাধীন দেশে, স্বাধীন রাষ্ট্রে শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ, সর্বক্ষেত্রে শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। আমরা জানি অনাদিকাল থেকে শিক্ষকদেরকে অনেক মর্যাদার চোখে দেখা হয়, কিন্তু যুগ পরিবর্তন হয়েছে, কাল পরিবর্তন হয়েছে, আমাদের এই ভাগ্যের পরিবর্তন হলো না, শিক্ষকদেরকে কোনো মর্যাদা দেয়া হলো না। আমরা আহামরি সম্মান চাইনি, আমরা চেয়েছি শুধু আমাদের ন্যায্যতা, আমাদের পাওনা, আমাদের প্রাপ্য অধিকার, আমাদের ন্যায্য অধিকার, আমাদের মৌলিক অধিকার। কিন্তু এই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েও ছাত্র শিক্ষকদের সরকারের কাছে আমরা সেই ন্যায্য অধিকার পাচ্ছি না। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের উপদেষ্টাগণ আমাদের অবস্থাটা বিবেচনা করুন। আমরা আজকে 1 বছর পরে রমজান মাস এসেছে, সামনে হচ্ছে ঈদ উল ফিতর, আমাদের সকলেরই প্ল্যান প্রোগ্রাম আছে। আমরা সংসারের সাথে, আমরা সন্তান নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে চাই। আজকে আমার সন্তান, আমার সংসার সবাই আমার প্রতীক্ষা করে আছে যে আমরা যাতে তাদের সাথে সেহরি খাই, ইফতার করি, কিন্তু আমরা আজ রাজপথে। আমরা জানি না আর কতদিন আমাদেরকে এই রমজানের উদ্দেশ্যে আমরা এই জাতীয়করণের আশায় রাস্তায় পড়ে থাকব। তাই উদাত্ত আহ্বান জানাচ্ছি, বন্ধুরা আপনারা সবাই চলে আসুন প্রেস ক্লাবে এবং আমাদের এই জাতীয়করণের ইতিহাসে নাম লেখান। আমরা ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে নিয়ে যাব, ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।